নমস্কার, আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। নন্দীগ্রামে আসন সমঝোতা, তৃণমূল বিজেপির বাতিল ভোট, শুভেন্দু গড়ে একই কাণ্ড। আল্লাহর আশীর্বাদে আমরাই একদিন সংখ্যাগুরু হব, প্রকাশ্য মঞ্চে ফিরহাদের মন্তব্যে তোলপাড়। হাত জোর করে বলছি আপনারাই দায়ী, তিলোত্তমার মা বাবাকে কেন এমন বললেন কুণাল? সিবিআই এর পারফরমেন্স কমছে, মানলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের। শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছিল, তন্ময় ভট্টাচার্যকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল সিপিএম। ফের শিরোনামে সিভিক ভলান্টিয়ার, এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন আজকের বাংলা সংবাদ চ্যানেলটিকে। আসছি খবরের বিস্তারিত নিয়ে। 2011 সালে পরিবর্তনের পরেও রাজ্য রাজনীতির চর্চাতেই থেকেছে নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র সেই নন্দীগ্রামে এবার আসন সমঝোতা হলো তৃণমূল এবং বিজেপির। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচনে। আগামী 5ই জানুয়ারি নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতিতে ভোট ছিল। ভোটের মাধ্যমেই সমবায় সমিতির পরিচালন পর্ষদের প্রতিনিধি নির্বাচন করার কথা ছিল, কিন্তু ভোটের আগেই তৃণমূল এবং বিজেপির নিচু তলার নেতা কর্মীদের মধ্যে আসন সমঝোতা হওয়ায় এই সমবায় সমিতিতে 5 তারিখ আর ভোট হচ্ছে না। দীনবন্ধুপুর সমবায় সমিতিতে মোট আসন 50টি। 50টি আসনের মধ্যে তৃণমূল 32, বিজেপি 18টি মনোনয়নপত্র জমা দিয়েছে। 50টি আসনের জন্য দুই দল প্রথমে 62টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল, কিন্তু আসন সমঝোতার কারণে দুপক্ষ একমত হয়ে অতিরিক্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে। অর্থাৎ 5টি আসনের জন্য 50 জন প্রার্থী থাকেন, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই পক্ষের সবাই জয়ী হন। এই সমবায়ের ভোটে নন্দীগ্রামের ভেকুটিয়া এবং মোহাম্মদপুর অঞ্চলের এলাকার মানুষজন ভোটার হিসাবে নথিভুক্ত ছিলেন। মোট ভোটদাতা ছিলেন 1258 জন। আপাতত তৃণমূল বিজেপির সমঝোতায় সেই ভোট আর হচ্ছে না। সমবায় ভোটে তৃণমূল বিজেপির আসন সমঝোতাকে তীব্র কটাক্ষ করেছে সিপিএম। একদিকে বাংলাদেশে ভারত বিরোধী উস্কানি, সংখ্যালঘুদের উপর অত্যাচার, এদিকে বাংলায় বিতর্ক ক্রমেই বাড়িয়ে চলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফের একবার মৌলবাদী মন্তব্য করে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন রাজ্যের মন্ত্রী। জোর গলায় ববির সাফ দাবি, সংখ্যালঘুরাই একদিন হবে সংখ্যাগুরু। মৌলবাদী মন্তব্য করে ফের বিতর্কে ফিরহাদ হাটি নামে ফিরহাদ হাকিমের একটি সংগঠনের সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানেই ঘটে এমন ঘটনা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ ববি হাকিম বলেন, আমরা এমন এক কওমের যে কম বাংলা তো 33%, কিন্তু ভারতে মাত্র 17%, আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি যদি আল্লাহর রহমত থাকে তাহলে একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। আল্লাহর মেহেরবানি হবে যদি আমরা নিজেদের তাকত দিয়ে এটা হাসিল করতে পারি। প্রকাশ্য মঞ্চে খোদ রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। ফিরহাদ সহ তৃণমূলকে তুলোধনা করতে বিন্দুমাত্র সময় ব্যয় করেনি বিরোধীরাও। কি বলছে বিরোধী শিবির? বাংলাদেশ পরিস্থিতির মাঝেই কলকাতার মেয়রের এমন মন্তব্য নিয়ে তীব্র বিস্ফোরণ ঘটেছে রাজ্যের বিরোধী দলে। বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার তীব্র নিন্দা করে এক স্যান্ডেলে লিখেছেন, ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার ব্লুপ্রিন্ট এটা। ইন্ডি জোটের শরিকরা চুপ কেন? গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য মন্তব্য করেন, কলকাতার বিস্তীর্ণ এলাকায় অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, আর ফিরহাদ হাকিমের এই মন্তব্য অনুপ্রবেশে উৎসাহ দেবে। রাজনৈতিক মহলের একাংশের মতে সংখ্যালঘুদের মধ্যে শিক্ষার গুরুত্ব বাড়াতে উৎসাহ দেওয়ার বিষয়ে কোনো ভুল নেই, কিন্তু সংখ্যালঘুদের সংখ্যা গুরু হয়ে ওঠার বিষয় ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছে তা নিয়ে বিতর্ক তৈরি হওয়াই স্বাভাবিক। কিছুদিন আগেই মেয়রের মুখে শোনা গিয়েছিল উগ্র মৌলবাদী কথা নিয়ে রাজ্যের শাসক দলের মধ্যে কানাঘুষো শুরু হয়েছিল। ফের এমন মন্তব্য যে শাসক শিবিরকে অস্বস্তিতে ফেলতে পারে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নেট মাধ্যমেও নিন্দার ঝড়। ফিরহাদের মন্তব্য এক স্যান্ডেলে একজন নেট নাগরিক লিখেছেন, ভালো করে ভিডিওটি শুনুন এবং বুঝুন যে কিভাবে ইসলামিস্টরা চিন্তা করে এবং প্ল্যান করে। এই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম, যিনি কিনা কলকাতার বর্তমান মেয়র এবং রাজ্যের মন্ত্রী।
ক্ষুব্ধ চিকিৎসক মহল, ক্ষুব্ধ নাগরিক সমাজের একাংশ। কারণ জামিন পেয়ে গিয়েছেন আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। সেই ঘটনার প্রতিবাদে সিজিও কমপ্লেক্স অভিযান করেন ডাক্তাররা। প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেন তিলোত্তমার মা বাবাও। এবার এই প্রতিবাদ নিয়েই মুখ খুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি মনে করেন কলকাতা পুলিশের সঠিক তদন্ত করছিল। কিছু লোকের রাজনীতির জন্য সিবিআই তদন্ত হয়েছে। এখন তিলোত্তমার মা বাবার কোনো অধিকার নেই সিবিআইকে দোষারোপ করার। কুণাল বলেন, এই আন্দোলনের সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই। কুলতলি বা অন্য ক্ষেত্রে আমরা দেখেছি চার্জশিট দিয়ে ধর্ষণ খুনে ফাঁসির সাজা হয়ে গেছে। আর.জি. করের বেলায় হলো না কেন? নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। স্বার্থান্বেষী কিছু দলের পাল্লায় পড়ে যে পদক্ষেপ করেছেন, হাত জোর করে বলছি আপনারাই দায়ী। এখানেই শেষ নয়। তিনি বলেন, আপনারা যদি লোকের কথায় চলেন, দুদিন অন্তর নিজেদের বয়ান বদল করেন, আপনারাই হাইকোর্টে গিয়ে সিবিআইকে নিমন্ত্রণ করে ডেকে এনেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফয়সালা না করতে পারলে সিবিআইকে দিয়ে দেব। আপনারা শুনলেন না, আপনারাই দায়ী। কাকে কান নিয়ে গেল আর আপনি কাকের পেছনে ছুটবেন? আর দায় দেবেন রাজ্য সরকার তৃণমূলের উপর? এটা হতে পারে না। তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, আপনাদের উপর শ্রদ্ধা রেখেই বলছি, সিবিআইকে দোষারোপ করার অধিকার আপনাদের নেই। আপনারা ডেকে এনেছেন ওদের। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল অভিযুক্ত সিভিককে। এই সুযোগে ডাক্তারি দলগুলোকে রাজনীতির মঞ্চে কাজে লাগানো হয়েছে, সংগঠন দখলের জন্য হয়েছে। তিলোত্তমার মৃত্যুকে কাজে লাগিয়েছেন ডাক্তারদের সংগঠন। আর সেই বিচিত্র বীর্য গোস্বামী কই? আমি সোমা বলছি কই? ভুয়ো খবর ছড়ানো হলো। আপনারা বলছেন বিচারের দাবিতে মিছিল। বিচার তো চলছে শিয়ালদহ কোর্টে। সুপ্রিম কোর্ট তো আর ট্রায়াল কোর্ট নয়। সিবিআই নতুন করে কিছুই খুঁজে পায়নি। এরপর ক্ষুব্ধ কুণাল প্রশ্ন তোলেন, কিসের জন্য জুনিয়র ডাক্তাররা রাস্তায় নামছেন? কেন পথচারীদের অসুবিধা করা হচ্ছে? তিনি বলেন, এই জুনিয়র ডাক্তারদের ফ্রন্টকে জবাব দিতে হবে। যে 5 জন ময়না তদন্তের সই করে মান্যতা দিয়ে এসেছেন, সেই 5 জন সামনে আসুন, প্রেস কনফারেন্স করুন। আজ আপনারা লাফাচ্ছেন কেন? সিবিআই তো আপনারাই ডেকেছিলেন। কে কি বলবে, কোথায় নাটক সিনেমা করবে, বিজ্ঞাপনের রড ধরে দাঁড়িয়ে থাকবে, তাদের কথায় কোর্ট চলবে? রাস্তায় নেমে রাস্তাটাকে ডিস্টার্ব করবেন কেন? কটা শুকনো নকশাল আর শূন্য সিপিএম মিলে? আপনাদের বৃন্দা গ্রোভার সরে গেলেন কেন? বিকাশবাবুকে সরিয়ে দিলেন কেন? উনিই তো সিবিআই আদায় করে এনেছেন। প্রধান বিচারপতিরা বলছেন তদন্ত প্রক্রিয়ার বিচার প্রক্রিয়ায় কোনো ভুল নেই। সেটাও মানবেন না? ভেবেছেন কি? এরপর তিনি বলেন, আপনারা যখন এই কাজগুলো করেছেন তখন সরকারি হাসপাতালের রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, স্বাস্থ্যসাথীর টাকা তুলেছেন। তখন তারা কোথায় ছিল? এদের ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া উচিত। রাজ্য সরকারের বিরোধী প্রচার করতে নেমেছেন ব্যক্তি স্বার্থে। নাটক চলছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায়, কিন্তু এখন যে দ্রুত হারে সঞ্জয় রায়ের বিচার চলছে সেটা বিঘ্নিত হতে পারে। এরপরেও তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায়। আপনাদের যাদের মনে হবে তাদের ধরে না আনা পর্যন্ত আপনারা মানবেন না। এটা তো আদালত অবমাননার দিকেই যাচ্ছে। কিছু সংবাদ মাধ্যম একতরফা দেখাচ্ছে, বলছেন মিছিল কমে গেলে বিচার হবে না। এটা ভাষা। মানে হয় বিচারে অনাস্থা, নয়তো বিচারককে প্রভাবিত করার চেষ্টা। কাজের চাপে সিবিআই এর পারফরমেন্স কমছে। আর.জি. করের নির্যাতিতার পরিবার এখনো বিচার না পাওয়ায় প্রকাশ্যে কথা স্বীকার করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার এর আগেই বলেছিলেন তথ্য প্রমাণ না মেলার জন্যই সিবিআই সাফল্য পাচ্ছে না। অনেকেই বলছেন কেন্দ্রীয় সংস্থা তো রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে একাধিক ঘটনার কিনারা করতে ব্যর্থ। তারপরেও কি করে কেন্দ্রের শাসকরা সিবিআই তদন্তের দাবি তোলেন বিজেপি নেতারা? কেন সিবিআইকে স্বাধীন সংস্থার মর্যাদা দেওয়া হচ্ছে না? দেশের হাই প্রোফাইল তদন্তের ভার সবসময় সিবিআই এর হাতে যায়। আর.জি. করের তরুণী চিকিৎসক নির্যাতনের খুনের ঘটনাতেও সেই সিবিআই আস্থা রেখেছিলেন নির্যাতিতার পরিবার ও বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনকি হাইকোর্টে মামলা দায়ের করা হয় যাতে কলকাতা পুলিশের হাত থেকে আর.জি. কর নির্যাতন কাণ্ডের তদন্তভার যায় সিবিআই এর হাতে। কিন্তু দীর্ঘ প্রায় 4 মাস হতে চললেও সিবিআই এই ঘটনার সত্য সন্ধান করতে পারেনি। পুলিশ যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রায়কে সিবিআই একমাত্র অপরাধী বলে উল্লেখ করেছেন চার্জশিটে। তারপর আর কোনো সাফল্যের নজির রাখতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। এমনটাই বলছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। এখানেই প্রশ্ন উঠছে, পুলিশ যদি জয়নগর ফরাক্কার নির্যাতিতার পরিবারকে বিচারের পথ করে দিতে পারে, তাহলে সিবিআই কেন আর.জি. করের নির্যাতন ও খুনের কিনারা করতে এখনো পর্যন্ত সফল হয়নি? রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মতে আসলে তথ্য প্রমাণ না থাকায় সিবিআই সাফল্য পাচ্ছে না। আর সুকান্ত মজুমদারের উল্টো সুর গাইলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের মতে কাজের চাপে সিবিআই এর পারফরমেন্স কমছে। সিবিআইকে রাজনৈতিক প্রভাব মুক্তভাবে কাজ করার জন্য নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেজন্য কেন্দ্রীয় সংস্থাকে খাঁচায় বন্দি তোতা পাখি বলে কটাক্ষ করে শীর্ষ আদালত। কিন্তু এখনও সিবিআই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই রয়েছে। স্বশাসিত সংস্থার মর্যাদা সিবিআই না পাওয়ায় স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে বিজেপি বিরোধী শিবিরের অভিযোগ। এই অবস্থায় দেশের বড়সড় অপরাধ থেকে বাংলার এই নৃশংসতম নির্যাতনের ঘটনায় সিবিআই এর সাফল্য না মেলা নিয়ে সব মহলেই প্রশ্ন তুলছে। তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় সংস্থাকে কটাক্ষ করছে। তাই সিবিআই এর সাফল্যের হার কম থাকায় তাদের ভূমিকা নিয়ে বিজেপি বিরোধী শিবিরের একাধিক দল বারবার প্রশ্ন তুলছে। অনেকেই বলছে সবকিছুর ঊর্ধ্বে উঠে এবার সিবিআই স্বাধীনভাবে তদন্তের কাজে এগিয়ে যাক। তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক মহিলা সাংবাদিক। গুরুতর এই অভিযোগ ওঠার পরই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম নেতৃত্ব। সিপিএম নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে ৩ সদস্যের কমিশনও গঠন করেছিল সিপিএম। একাধিকবার সেই কমিশনের সামনে হাজিরা দেন তন্ময় ভট্টাচার্য। কিন্তু প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলার কারণে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলো। গত অক্টোবর মাসে তন্ময় ভট্টাচার্যের বাড়িতে তার সাক্ষাৎকার নিতে যান এক মহিলা সাংবাদিক। পরে তিনি অভিযোগ করেন তার কোলে বসে পড়েন প্রবীণ সিপিএম নেতা। এরপরই বরানগর থানাতেও তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা সাংবাদিক। অভিযোগ দায়েরের পর একাধিকবার বরানগর থানায় গিয়ে পুলিশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তন্ময়। যদিও পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবার দলীয় স্তরেও অভিযোগ মুক্ত হলেন প্রবীণ ওই সিপিএম নেতা। ছাত্র নেতা আনিস খানের হত্যাকাণ্ড থেকে আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ, খুন, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নানান অভিযোগ সামনে আসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্লীলতাহানি বা শাসক দলের ঠ্যাঙারে বাহিনীর সদস্য হয়ে দাদাগিরির মতো অভিযোগ উঠেছে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। এবার ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এবার বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা। নাবালিকাকে ধর্ষণ করার ঘটনায় গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার চিরঞ্জীব সিংহের বিরুদ্ধে অভিযোগ এমনই, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত পুলিশ হেফাজতে পাঠিয়েছে ধৃতকে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে নাবালিকার বাড়িতে যাতায়াত ছিল অভিযুক্তের। পরিবারের অভিযোগ সেই সুযোগ নিয়েই আমাদের মেয়েকে ধর্ষণ করেছে ওই অভিযুক্ত। পরে হুমকি দেওয়া হয় যেন কাউকে না বললে প্রাণে মেরে দেব। নির্যাতিতার পরিবার ধর্ষণের অভিযোগে মোহাম্মদ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আদালত সূত্রে জানা গেছে গত নভেম্বর মাসে 12 দিনের ব্যবধানে মোহাম্মদ বাজারের এক সিভিক ভলান্টিয়ার এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকার বয়ান অনুযায়ী ঘটনাটি ঘটেছিল নভেম্বর মাসের 1 ও 12 তারিখে। নাবালিকা ভয়ে বাড়িতে কিছু বলেনি, কিন্তু মাসখানেক ধরে নাবালিকার আচরণের তারতম্য ও শারীরিক কিছু ইঙ্গিত দেখে তার পরিবারের মনে প্রশ্ন জাগে। নাবালিকাকে জোর করে জিজ্ঞাসা করা হলে সে সব উগরে দেয়। এরপরই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। তাকে এদিন সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আইনজীবী অনিন্দ সিংহ বলেন, পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন মোহাম্মদ বাজার থানার মহিলা পুলিশ আধিকারিককে ডেপুটেশন দিয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মোহাম্মদ বাজার ব্লক কমিটি। সেখানে প্রতিনিধি দলে ছিলেন জেলার মহিলা নেত্রী মাধবী বাগদি, নেত্রী লতিকা দাস, দীপা বাউরি, তফেজা বেগম, দিলরুবা খাতুন ও গোলেজা বেগম। তারা ডেপুটেশন থেকে বেরিয়ে এসে অভিযোগ করে বলেন, তৃণমূলের রাজত্বে রাজ্য জুড়ে মহিলাদের উপর যৌন হেনস্থা দিন দিন বাড়ছে। আমরা ওই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।